হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গমোশন চ্যানেল। বঙ্গমোশন চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা যে ভিডিওটা শুরু করেছিলাম এর আগের ক্লাসে তোমরা দেখেছিলে চুম্বক প্রবাহ সম্পর্কে পড়েছিলাম। আজকের ফ্যারাডে ল সম্পর্কে পড়ব। ফ্যারাডে ল এবং লেঞ্জের সূত্র, এই দুটো পোর্শন মেনলি পড়বো আজকের দিনে, এবং এর কিছু কিছু অঙ্ক প্রশ্নবিচিত্রারই কোশ্চেন আমরা করব। ফ্যারাডে ল এবং লেঞ্জের সূত্র ক্লাস 10-এ তোমরা পড়েছো। ক্লাস 10-এ এর সংজ্ঞা ছিল, বেশি ডেরিভেশন বা কোনো ম্যাথ তেমন ছিল না। আজকের দিনে আমরা এর ম্যাথগুলো সম্পর্কে পড়বো, এর ইকুয়েশন সম্পর্কে পড়বো এবং এবং এটা সম্পর্কে ডিটেলসে আমরা জানবো। ফ্যারাডের ফার্স্ট ল। ফ্যারাডের ফার্স্ট ল কি বলছে? বলছে যে কোনো চুম্বককে যদি আমরা রেখে দিই, এই চুম্বকের নর্থ পোল এটা সাউথ পোল যদি হয়, এই চুম্বক থেকে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, চুম্বক বলরেখা, সে বলরেখার ডিরেকশন যদি এটা হয়, এবং এর সামনে যদি একটা বদ্ধ তড়িৎ পরিবাহীকে রাখা হয়, এই বদ্ধ তড়িৎ পরিবাহীর ভিতরে কোনো তড়িৎ উৎস নেই, অর্থাৎ এখানে কোনো তড়িৎ উৎস না থাকার কারণে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এমন একটা বদ্ধ লুপকে যদি কোনো দণ্ড চুম্বকের সামনে রেখে দিই, এই দণ্ড চুম্বকের সামনে থাকার কারণে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু কি দেখা গেছে যে এই দণ্ড চুম্বককে যদি এই দিক বরাবর নিয়ে যাওয়া হয়, অর্থাৎ এই দণ্ড চুম্বক এবং বদ্ধ পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতি যদি থাকে, এই পরিবাহীর ভিতর দিয়ে চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হয়। আর চুম্বক বলরেখার সংখ্যাকে বলা হয় চুম্বক ফ্লাক্স। এটাকে প্রকাশ করা হয় ফাই অক্ষর দিয়ে। চেঞ্জ অফ ফ্লাক্স তাই জন্য হয়েছে ডিফাই। তো ডিফাই এই পরিবর্তন হওয়ার কারণে এই বদ্ধ পরিবাহীতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে যে কোনো বদ্ধ পরিবাহীর মধ্যে দিয়ে চুম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই বদ্ধ পরিবাহীতে তড়িৎচালক বলের সৃষ্টি হয়, এবং এই তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে যতক্ষণ পর্যন্ত ওই বদ্ধ পরিবাহীতে এই পরিবর্তন স্থায়ী হয়। তাহলে কি হবে? তাহলে আমি যদি এই ম্যাগনেটটাকে যদি এদিক বরাবর নিয়ে আসি, এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড লাইনের সংখ্যা বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়া মানে পরিবর্তন হওয়া। আবার যদি এটাকে দূরে সরিয়ে নিয়ে যাই, তখনও বৃদ্ধি পাবে, তখনও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। কাছে নিয়ে গেলে বৃদ্ধি পাবে, তাই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। দূরে সরিয়ে নিয়ে গেলে চুম্বক বলরেখার সংখ্যার হ্রাস ঘটবে, তার জন্য ফ্লাক্সের পরিবর্তন হবে। আর এই ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানেই ওই জায়গায় তড়িৎচালক বলের সৃষ্টি হওয়া। এই যে তড়িৎচালক বলের সৃষ্টি হয়েছে, এই তড়িৎচালক বলটাকে বলে আবিশ্ব তড়িৎচালক বল। আবিশ্ব তড়িৎচালক বলের সৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন। এটা হলো ফ্যারাডের প্রথম সূত্র। চলো এবার ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলি, সেকেন্ড ল অফ ফ্যারাডে। সেকেন্ড ল, ফ্যারাডের সেকেন্ড ল কি বলছে? বলছে চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন, এই পরিবর্তনের হার আবিশ্ব তড়িৎচালক বলের সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ এই বদ্ধ পরিবাহীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, সেটার মান যদি এপসাইলন হয়, এপসাইলন ইজ প্রপোর্শনাল টু ডিফাই বাই ডিটি। বলছে ফ্লাক্সের পরিবর্তনের হার এপসাইলনের সাথে সমানুপাতিক হয়, মানে আবিশ্ব তড়িৎচালক বলের মান চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটা হলো ফ্যারাডের দ্বিতীয় সূত্র। এবার আসবো আমরা লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র কি বলছে? লেঞ্জের সূত্র কি বলছে? বলছে যে চুম্বক প্রবাহের মধ্যে কোনো তড়িৎ পরিবাহীর যদি আপেক্ষিক গতি সৃষ্টি করা হয়, ওই আপেক্ষিক গতির জন্য ওই তড়িৎ পরিবাহীতে যে আবিশ্ব তড়িৎচালক বলের সৃষ্টি হয়, এই আবিশ্ব তড়িৎচালক বলের মান এমন হবে যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেবে। অর্থাৎ আবিশ্ব তড়িৎচালক বলের মান এমন হবে যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেবে। এটার মানে কি? এটার মানে হলো এটা যে এই নর্থ পোল এবং সাউথ পোল বিশিষ্ট এই যে ম্যাগনেট রয়েছে, এই ম্যাগনেটটাকে যখন এর কাছাকাছি নিয়ে আসবো,
এর কাছাকাছি নিয়ে আসলে এর মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল, আর ফ্লাক্সের পরিবর্তন হওয়ার জন্য এর মধ্যে দিয়ে তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছিল। এই তড়িৎচালক বলের মান এমন হবে যে এর এদিক বরাবর আসাকে বাধা দেবে। এটার মানে হচ্ছে এটা, এই নর্থ পোল যদি এদিক বরাবর আসে, এই নর্থ পোলকে আসতে বাধা দেওয়া মানে এই জায়গায় আবিষ্ট তড়িৎচালক বল এমন হবে যার জন্য এদিকে নর্থ পোল সৃষ্টি হয় এবং এর অপোজিট দিকে সাউথ পোলের সৃষ্টি হয়। তাহলে নর্থ পোল আর নর্থ পোলকে বিকর্ষণ করবে, এদিকে আসতে বাধা পাবে। এবং এর ঠিক বিপরীত প্রক্রিয়া, যখন এটাকে আমরা দূরে সরিয়ে নিয়ে যাব, অর্থাৎ এদিক বরাবর নিয়ে আসবো, তখন এই আবিষ্ট তড়িৎ পরিবাহীর মান এমন হবে, তড়িৎচালক বলের জন্য যে তড়িৎ পরিবাহী সৃষ্টি হবে, সে আবিষ্ট তড়িৎচালক বলের মান এমন হবে যার জন্য এই নর্থ পোলকে এপারে যেতে বাধা দেবে। অর্থাৎ যখন দূরে সরিয়ে নিয়ে যাব, তখন এই দিক বরাবর সাউথ পোল, এর বিপরীত দিকে নর্থ পোলের সৃষ্টি হবে। তো আবিষ্ট তড়িৎ প্রবাহ সবসময় এটার কারণকেই বাধা দেবে। তো এজন্য আমরা আবিষ্ট তড়িৎচালক বলকে আমরা লিখতে পারি এপসাইলন দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। যেহেতু এই জায়গায় আবিষ্ট তড়িৎচালক বল এই নর্থ পোলটাকে সামনে যাওয়ার জন্য যে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎচালক বলের মানটা এর আশাকে বাধা দিচ্ছে এবং সেই বাধা বলকে অতিক্রম করে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, আর তার জন্য এই জায়গায় তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। সেই জন্য এই সূত্রকে আমরা শক্তি সংরক্ষণ সূত্র বলি। লেঞ্জের সূত্রকে আমরা বলবো শক্তি সংরক্ষণ সূত্র। তার কারণ হচ্ছে বাধা বলের বিরুদ্ধে কৃতকার্য করে আমাদের এই নর্থ পোলটাকে, অর্থাৎ এই ম্যাগনেটটাকে সামনের দিকে নিয়ে যেতে হচ্ছে। যেহেতু বাধা বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, সেই জন্য এই যে কাজটা করছি সেই কাজের ফলস্বরূপ এই জায়গায় আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। সেই জন্য এই সূত্রকে, লেঞ্জের সূত্রকে আমরা শক্তির সংরক্ষণ সূত্র বলি। তো এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা সেই জন্য পেয়েছি মাইনাস ডি ফাই বাই ডিটি। ফাই ইজ ইকুয়াল টু, এর আগে আমরা পড়েছিলাম ফাই ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর, এটা পড়েছি। তাই এপসাইলন ইজ ইকুয়াল টু আমাদের লেখা যায় এপসাইলন ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। তো তাই লেখা যাবে ডি ডিটি অফ বি ভেক্টর ডট এ ভেক্টর। তো বি ভেক্টর ডট এ ভেক্টর হওয়ার কারণে আমরা এটাকে লিখতে পারি ডি ডিটি অফ বি এ cos থিটা। তো এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস ডি ডিটি অফ বি ভেক্টর এ ভেক্টর cos থিটা। তো এটা হয়েছে কেবলমাত্র এক পাক বিশিষ্ট কোনো পরিবাহীর জন্য। এখানে যদি একক সংখ্যা মানে একটা পাকের যদি কোনো পরিবাহী থাকে, তাই সূত্র হবে এটা। যদি n পাক সংখ্যা হয়, তো এই ইকুয়েশনটা হয়ে যাবে এপসাইলন ইজ ইকুয়াল টু মাইনাস n ইন্টু ডি ফাই বাই ডিটি, অর্থাৎ মাইনাস n ইন্টু ডি ডিটি অফ বি এ cos থিটা। এটা হলো n সংখ্যক পাক বিশিষ্ট কোনো পরিবাহীকে যদি আমরা পরিবর্তিত চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে ওই n সংখ্যক পরিবাহীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হবে তার মান। যে ফ্যারাডের সূত্র থেকে আমরা যে ইএমএফ পেয়েছি, সেটা যদি এপসাইলন হয়, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম মাইনাস n ইন্টু ডি ফাই বাই ডিটি। এই যে ইএমএফ আছে, এই ইএমএফকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করব। কারণ হচ্ছে এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পেরেছি, n ডি ডিটি অফ বি এ cos থিটা। যদি এ আর থিটা কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এপসাইলন ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস n a cos থিটা ডিবি বাই ডিটি। এই ইএমএফকে আমরা বলবো স্ট্যাটিক ইএমএফ। পরবর্তী এই পোর্শন থেকে আমরা পড়বো, যে ক্ষেত্রে দুটো ইকুয়েশন আমরা পড়বো। একটা হচ্ছে সেলফ ইন্ডাক্ট্যান্স, একটাকে বলে মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স, যে ক্ষেত্রে বি এর পরিবর্তন হবে। আমরা এখান থেকে পড়বো, এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। 2 নম্বর, যদি কোনো ক্ষেত্রে
এ এবং বি কনস্ট্যান্ট হয়, এ এবং বি কনস্ট্যান্ট যদি হয় তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা দিতে পারি মাইনাস এন এ বি ডি অফ কস থিটা বাই ডিটি। এই যে ইকুয়েশন পেলাম সেক্ষেত্রে আমাদের থিটায় চেঞ্জ হচ্ছে, এক্ষেত্রে আমরা বলবো এই ধরনের ইএমএফ কে আমরা বলবো পিরিয়ডিক ইএমএফ। এক্ষেত্রে যে ইএমএফ পাবো, যদি কোথাও বি আর থিটা কনস্ট্যান্ট থাকে তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এ বি কস থিটা ডিএ বাই ডিটি। এই ধরনের আমরা ইএমএফ কে ডাইনামিক ইএমএফ বলবো। তাহলে ইএমএফ কে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারলাম, একটাকে বলে স্ট্যাটিক ইএমএফ, একটাকে বলে ডাইনামিক ইএমএফ, একটাকে বলে পিরিয়ডিক ইএমএফ। পিরিয়ডিক ইএমএফ কোথায় দেখা যায়, বলছে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো আমরা একটা বদ্ধ পরিবাহী রেখে তাকে যদি আমরা ঘূর্ণন সৃষ্টি করতে পারি, এসি কারেন্টের শুরুতেই আমরা এই জিনিসটা পড়বো। চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা একটা নর্থ পোল একটা সাউথ পোল রেখে এই এদিক বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড যায় ওর মধ্যে একটা বদ্ধ পরিবাহী রেখে ঘূর্ণন সৃষ্টি করি, সেক্ষেত্রে যে ইএমএফ সৃষ্টি হয় সেটাকে বলে পিরিয়ডিক ইএমএফ। চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো ক্ষেত্রের পরিবর্তন করা হয়, ক্ষেত্রফলের পরিবর্তন করা হয়, এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে ক্ষেত্রফলের পরিবর্তন যদি করা হয় সেক্ষেত্রে যে ইএমএফ সৃষ্টি হবে তাকে আমরা বলবো ডাইনামিক ইএমএফ। তো ইএমএফ এর এতগুলো ক্যাটাগরি এবং প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে আমাদের পড়বো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই যে ইএমএফ সৃষ্টি হয়েছে, এই ইএমএফ এর জন্য যে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে সেই তড়িৎ প্রবাহের মান কত। আমরা এপসাইলন সম্পর্কে কি জেনেছি, এপসাইলন ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। তো এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইনটু আর। আচ্ছা, যদি এন সংখ্যক পাক বিশিষ্ট কোনো পরিবাহী হয় সেই জন্য আমরা এটাকে এন দেব, তাহলে হবে মাইনাস এন ইন্টু ডি ফাই বাই ডিটি। তাহলে আই ইজ ইকুয়াল টু হবে মাইনাস এন বাই আর ইন্টু ডি ফাই বাই ডিটি। আই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু ফার্দার আমরা জানি ডি কিউ বাই ডিটি। ডি কিউটা হচ্ছে আধান, কিউটা হচ্ছে আধান, টি হচ্ছে টাইম। তো আইটাকে আমরা ফার্দার লিখতে পারি ডি কিউ বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই আর ইন্টু ডি ফাই বাই ডিটি। তো এটাকে আমরা লিখতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু, ডিটিকে যদি ক্যান্সেল হয়েছে ভেবে নিই তাহলে এটা হবে ফাই ওয়ান ডিফারেন্স ফাই টু। তো কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম, এন বাই আর ফাই ওয়ান মাইনাস ফাই টু। এটা হলো আধানের পরিবর্তন। এখান থেকে আমরা কি পেলাম, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান। এই ফ্যারাডের এবং লেঞ্জের সূত্রের এখান থেকে যে অঙ্কগুলো আসে সেগুলো আবার করে নেবো। বলছে ফাই ইজ ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে এ বি সি কনস্ট্যান্ট, এ কমা বি কমা সি এরা হচ্ছে ধ্রুবক। বলছে কত সময়ে আবিষ্ট তড়িৎচালক বলের মান শূন্য হবে। বলছে টি এর কোন মানের জন্য আবিষ্ট তড়িৎচালক বলের মান শূন্য হবে, অর্থাৎ এপসাইলন ইজ ইকুয়াল টু শূন্য। অপশন আছে, অপশন এ আছে বি বাই এ, অপশন বি আছে মাইনাস বি বাই এ, অপশন সি আছে বি বাই টু এ, অপশন ডি আছে মাইনাস বি বাই টু এ। তো কি হবে এটা অ্যান্সার। তো এখান থেকে আমরা আবিষ্ট তড়িৎচালক বলের মান বের করব, তাহলে সেটা কত হবে, এপসাইলন ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। এটা ইজ ইকুয়াল টু কত হবে, ডি ডিটি, ফাইয়ের ভ্যালু বসাও, এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। এটা ডেরিভেটিভ করলে এ বাইরে চলে আসে ধ্রুবক,
টি স্কোয়ার ডেরিভেটিভ করলে আসবে 2t, এটা ডেরিভেটিভ করলে আসবে প্লাস বি ডিটি বাই ডিটি ইজ ইকাল টু 1, আর সি ধ্রুবক সংখ্যা, তাই এর উপর ডেরিভেটিভ করলে আসবে 0। তো আমরা ইকুয়েশন কি পেলাম? আমরা ইকুয়েশন পেলাম 2at প্লাস বি, 2at প্লাস বি, এটা হচ্ছে এপসাইলন ভ্যালু। বলছে কোন সময় আবিষ্ট তড়িৎচালক বলের মান শূন্য, অর্থাৎ এপসাইলনের ভ্যালু যদি শূন্য হয় তাহলে টাইম কত হবে? তো আমরা সেই জন্য কি করছি, এপসাইলন ইজ ইকাল টু 0 ধরছি। তাহলে কি লিখতে পারি আমরা, 2at প্লাস বি ইজ ইকাল টু 0, তাহলে টি ইজ ইকাল টু হবে মাইনাস বি বাই 2। তো আমাদের প্রথম কোশ্চেন হলো। নেক্সট কোশ্চেন বলছে কোনো পরিবাহীর মধ্যে চুম্বক ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়েছে, ফাই ইজ ইকাল টু 4t স্কয়ার প্লাস 2t মাইনাস 5, মানে এই ইকুয়েশন অনুযায়ী পরিবর্তন হচ্ছে ফ্লাক্সের। রোধ যদি 5 ওহম হয় এবং টি ইজ ইকাল টু 2 সেকেন্ড সময়ে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে, মানে জানতে চেয়েছে আই এর মান কত হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হবে। তো আমরা এটাকে কিভাবে করব, আমরা প্রথমে এপসাইলন বের করে নেব। এপসাইলন ইজ ইকাল টু কত আসছে, মাইনাস ডি ফাই বাই ডিটি। তো এটা সমান কত হবে, ডি ডিটি 4t স্কোয়ার প্লাস 2t মাইনাস 5, 4t স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে কত হবে, 4, 2t প্লাস 2 প্লাস 0, ধ্রুবক সংখ্যার উপর ডেরিভেটিভ করলে 0 হয়। তো এটা ডেরিভেটিভ করলে 4t স্কোয়ার ডেরিভেটিভ করলে 4 ইন্টু 2 ইন্টু টি। তো ইকুয়েশন আমরা কি পেলাম, ইকুয়েশন আমরা পেলাম এপসাইলন ইজ ইকুয়াল টু এত। এটা সমান আসবে মাইনাস 8t মাইনাস 2, মাইনাস 8t মাইনাস 2। তো t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে ভ্যালু যদি আমরা বসাই, তো 8 ইন্টু 2 মাইনাস 2, সমান হবে আর 16 আর 2 18। তো এপসাইলন সমান আমরা কি পেলাম, মাইনাস 18। এপসাইলন ইজ ইকুয়াল টু হবে আই ইন্টু আর, দ্যাট ইজ ইকুয়াল টু 18। তো আই ইজ ইকুয়াল টু 18 ডিভাইডেড বাই 5, এটা হবে মাইনাস 3.6, 5 3 15 5 এত অ্যাম্পিয়ার। তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত হলো, আই ইজ ইকুয়াল টু 3.6 অ্যাম্পিয়ার। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 বলছে ফাই ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 2t স্কোয়ার প্লাস 5 এত ওয়েবার যদি হয় এবং আর ইজ ইকুয়াল টু যদি 10 ওহম হয়, তবে কখন তড়িৎ প্রবাহর মান সর্বোচ্চ হবে এবং ওই সর্বোচ্চ তড়িৎ প্রবাহের মান কত হবে। বলছে কখন তড়িৎ প্রবাহের মান সর্বোচ্চ হবে, মানে আইম্যাক্স যখন হবে সেটা কখন হবে। আর কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে এই যে আইম্যাক্সটা হবে এটার ভ্যালু কত হবে। দুটো কোশ্চেন। তো প্রথম কথা, এখান থেকে আমাদের আই বের করতে হবে। তো প্রথমে আমরা এপসাইলন বের করার চেষ্টা করি। এপসাইলন ইজ ইকুয়াল টু কি জানি আমরা, মাইনাস ডি ফাই বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু ডি ডিটি, ফাইয়ের ভ্যালু বসাচ্ছি টি কিউ মাইনাস 2t স্কোয়ার প্লাস 5, এটা ডেরিভেটিভ করলে কি হবে, 3t স্কোয়ার মাইনাস 4t প্লাস 0। এখান থেকে আমরা এপসাইলন পেলাম। এবার এপসাইলনকে আমরা লিখতে পারি আই ইন্টু আর। তো এখান থেকে আমরা পেতে পারি 3t স্কোয়ার প্লাস 4t। তো আই ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, মাইনাস 3t স্কোয়ার প্লাস
4t ডিভাইডেড বাই 10, এটা পেয়েছি আমরা i। এবার বলছে আয়ের মান কখন সর্বোচ্চ হবে, সেই টাইমটা বের করো যে টাইমে আয়ের মান সর্বোচ্চ। আয়ের মান সর্বোচ্চ বের করার জন্য তার প্রথম ডেরিভেটিভের মান শূন্য হবে। তার মানে হচ্ছে এটা ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু শূন্য হবে ফর আই ম্যাক্স। আই ম্যাক্সিমামের জন্য তার প্রথম ডেরিভেটিভের মান শূন্য হতে হবে। তো আমরা প্রথম ডেরিভেটিভ করব, এটাকে ডেরিভেটিভ করবো ফের ডিআই বাই ডিটি। এটা ডেরিভেটিভ করলে কত হবে, 1/10 বাইরে বেরিয়ে চলে আসবে, ডি ডিটি অফ মাইনাস 3t স্কোয়ার প্লাস 4t হবে। তো এটার ডেরিভেটিভ করলে কত হয়, 1/10, 3t স্কোয়ারের জন্য এটা হলো 6t, এটা হবে 4, মাইনাস 60 প্লাস 4। আই ম্যাক্সিমাম হওয়ার জন্য এর প্রথম ডেরিভেটিভের ভ্যালু শূন্য, আর সেজন্যই ডিআই বাই ডিটির জায়গায় আমরা শূন্য দিতে পারি। এটা সমান হবে 1/10 মাইনাস 60 প্লাস 4, অতএব মাইনাস 60 প্লাস 4 ইজ ইকাল টু 0, 6t ইজ ইকাল টু 4, t ইজ ইকাল টু 4/6, অর্থাৎ এটা হবে 2/3 এত সেকেন্ড। তো টি এর ভ্যালু হবে 2/3 সেকেন্ড। কোন সময়ে কারেন্টের মান সর্বোচ্চ হবে সেটা হচ্ছে টি ইজ ইকাল টু 2/3। আর যখন সর্বোচ্চ হবে সেই সময় আই এর ভ্যালু কত হবে, তার মানে এই যে টি এর ভ্যালুটা এটা আমরা এখানে বসাবো, এটা বসালে কত হবে, আই ইজ ইকাল টু হবে -3, টি স্কোয়ার সমান কত হবে 2/3 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2/3/10। দেখ 2 এর হোল স্কোয়ার করলে 4 হয়, এটা 3 এর হোল স্কোয়ার করলে 9, আর এই 3 কেটে যাবে, তাহলে ইকুয়েশন কত আসছে, -8/3। ভালো করে লক্ষ্য কর, 3 3 9, 9 এর সঙ্গে 3 কেটে যায়, তো তলায় থাকে 3, 2 2 4, সরি এখানে 4 হবে, -4/3, এটা হবে 4 2 8, 8/3/10। তো এটা 3 আছে, এটা 3 আছে, তো এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি, নিচে তলায় 3, উপরে আসবে তোমার 4/3। 4/3 মানে হচ্ছে 1.33/10, তাহলে এটা হবে 0.133 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা কারেন্টের মান কত পেলাম, মানে টি যখন এটা ম্যাক্সিমাম যে কারেন্ট, মানে অর্থাৎ 2/3 এই সময় তো ম্যাক্সিমাম কারেন্ট হয়, ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালু কত পেলাম আমরা, 0.133 এত অ্যাম্পিয়ার, এবং টাইমটা কত পেলাম আমরা, সেটা হচ্ছে 2/3 সেকেন্ড। বলছে কোনো পরিবাহীর রোধ 10 ওহম এবং তার পাক সংখ্যা হচ্ছে n হাজার, এই পরিবাহীতে ফ্লাক্সের যে পরিবর্তন হয়েছে 5.5 ইন্টু 10⁻⁻4 ওয়েবার থেকে 0.5 ইন্টু 10⁻⁻4 ওয়েবার, এবং সেটা কত সময় হয়েছে, 0.1 সেকেন্ড সময় হয়েছে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত এবং তড়িৎ আধানের মান কত, এই দুটো ক্যালকুলেশনস করতে হবে আমাদের। তো চলো করি। এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা জানি -d∅/dt। তো যেহেতু এটা n সংখ্যক পাক, তো সেজন্য আমরা n দিয়ে গুণ করবো এখানে, দ্যাট ইজ ইকুয়াল টু হবে -n ইন্টু d∅/dt। n এর ভ্যালু কত হয়েছে, n এর ভ্যালু হয়েছে 1000, d∅ মানে ফ্লাক্সের পরিবর্তন কত হয়েছে না, 5.5 ইন্টু 10⁻⁻4 এত মাইনাস 0.5 ইন্টু 10⁻⁻4 বাই টাইমের ভ্যালু কত, টাইমের ভ্যালু হচ্ছে 0.1। যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে 1000, এটা হবে 5 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 0.1। 0.1 মানে 1/10, 1/10 উপরে উঠে গেলে এটা হবে
ইন্টু 10, 5 ইন্টু 10⁻⁻4। একের পরে চারটে শূন্য পজিটিভ, এটা নেগেটিভ রয়েছে, তো এর অ্যান্সার হবে -5 এত ভোল্ট। এটা হলো আবিষ্ট তড়িৎচালক বলের মান। এবার জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে আধানের মান। আধান বের করতে গেলে তো আমাদের আগে কারেন্ট বের করতে হয়। তো I ইজ ইকুয়াল টু আমরা কি জানবো, সেটা জানবো আমরা এপসাইলন ডিভাইডেড বাই আর। তো এপসাইলনের ভ্যালু কত আমাদের? এপসাইলনের ভ্যালু বলে পেয়েছি আমরা 5, তো 5/r। আর এর মান 10, তো 5/10 মানে 1/2। আর I ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি কি, জানি কত, dq/dt, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। ডিটির ভ্যালু কত বলে দিয়েছে টাইম, সেটার ভ্যালু বলেছে 0.1, তখন এটা হবে 0.5 ইন্টু 0.1, তখন এটার ভ্যালু কত হলো 0.05 এত কুলম্ব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? বলছে যে প্রদত্ত চিত্রে I ভার্সেস T, লেখচিত্রে I এর পরিবর্তন T এর রেসপেক্টে দেখানো হয়েছে। ওই পরিবাহীর যদি আর 100 ওহম হয়, তাহলে ফ্লাক্সের পরিবর্তন কত হবে? বলছে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা সময়ের সাথে যেভাবে পরিবর্তন হয় সেটা এই প্রদত্ত চিত্র দেখানো হয়েছে। এই বরাবর পরিবর্তন হচ্ছে। তাহলে বলতে বলেছে যে ফ্লাক্সের পরিবর্তন কত হবে সেটা। তো চলো আমরা বের করি। আমরা কি দেখছি, আমরা এপসাইলন ইজ ইকুয়াল টু জানি -d∅/dt, আর এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা জানি I ইন্টু আর, দ্যাট ইজ ইকুয়াল টু d∅/dt। তো d∅ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি I ইন্টু আর ইন্টু dt। আর কনস্ট্যান্ট রয়েছে, আর I আর ডিটির পরিবর্তন হচ্ছে, মানে I এবং T এর পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এটা ভাবতে পারি যে প্রবাহ মাত্রা এবং সময়ের লেখচিত্রে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ IDT কে রিপ্রেজেন্ট করছে। তার মানে I ইন্টু DT, এটা সমান আমরা লিখতে পারি এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য কার্ভ। এবার দেখো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা কেমন এরিয়া বলো তো? এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, ভূমি কত বলো তো? এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এক্স অ্যাক্সিস টাইম আছে, টাইমের ভ্যালু 0.5, তুমি এখানে 0.5 দেবে। আর উচ্চতা কত দেবে? উচ্চতা হচ্ছে 10, তো তুমি 10 বসালে। অ্যান্সার কত হলো? 5 ইন্টু 10⁻⁻1 ইন্টু 5। 2কে 10 দিয়ে কাটলে 5 হবে, তার মানে 25 ইন্টু 10⁻⁻1। এটা তুমি কি পেলে? এটা তুমি আইডিটি পেলে। আমার তো ফ্লাক্সের পরিবর্তন জানতে চেয়েছে, তো এই জায়গায় যদি আমরা মাইনাস বসাই, তো এটার ভ্যালু হচ্ছে d∅, দ্যাট ইজ ইকুয়াল টু I ইন্টু dt ইন্টু আর। আইডিটির ভ্যালু কত পেয়েছি আমরা? 25 ইন্টু 10⁻⁻1, আর এর ভ্যালু 100, তো এটার ভ্যালু কত হলো? 250 এত ওয়েবার। 250 ওয়েবার। আচ্ছা, আমরা এই যে কোশ্চেনগুলো করছি এই পাঠে, সমস্ত কোশ্চেনগুলো আমরা প্রশ্ন বিচিত্রাতে করছি। রায়ান ম্যাডিনের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে, সেই প্রশ্ন বিচিত্রাতে যে কোশ্চেনগুলো রয়েছে ফ্যারাডের লর আন্ডারে, এর আগে আমরা করেছিলাম ফ্লাক্সের যে সূত্র, সেই ফ্লাক্সের যে কনসেপ্টগুলো ছিল, সেগুলো যে কোশ্চেনগুলো আমরা করছি, সেটা প্রশ্ন বিচিত্রা কোশ্চেনগুলো করছি। ঠিক আছে, তো আমরা এর পরের কোশ্চেনে যাবো। এর পরের কোশ্চেন নাম্বার 6 বা 7 হবে সম্ভবত। বলছে 50 পাক বিশিষ্ট কোনো পরিবাহীর ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এই পরিবাহীর রোধ হচ্ছে 30 ওহম। এই পরিবাহীতে যে চুম্বক ক্ষেত্র রাখা আছে, সেই চুম্বক ক্ষেত্রের মান 2 টেসলা থেকে কমে 0 হয়, এবং কত সময়ে সেটা হয়? 0.01 সেকেন্ডের সময় 0 হয়। 2 টেসলা থেকে কমে 0 হয় 0.01 সেকেন্ড সময়। n ইজ ইকুয়াল টু 50, আর ইজ ইকুয়াল টু 3 সেমি, আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 30 ওহম। আবারও বলছি যে এই কোশ্চেনগুলো যেগুলো আমরা করছি, সেই কোশ্চেনগুলো সমস্ত প্রশ্ন বিচিত্রার কোশ্চেন। এটা যেমন 43 এর দাগের কোশ্চেন প্রশ্ন বিচিত্রার, তোমরা এই কোশ্চেনগুলো প্রশ্ন বিচিত্রাতে পেয়ে যাবে ডিটেলসে। আমাদের এখানে লেখার সম্ভাবনা কম বলে তো আমরা এভাবেই লিখছি বিষয়টা।
তো এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলেছে যে স্মল আর যার 3 সেন্টিমিটার, যার ক্যাপিটাল আর মানে রোধ 30 ওহম, পাক সংখ্যা যার 50, তড়িৎ প্রবাহ মাত্রার মান কত, মানে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত, সময় কত বলে দিয়েছে যে 0.01 সেকেন্ড এই সময়। চলো আমরা এটা করি। তো আমরা এপসাইলন ইজ ইকুয়াল টু কি পড়েছি, আচ্ছা এটা এটা কি ধরনের, এই জায়গায় যে ইএমএফ পাওয়া যাবে সেই ইএমএফ কে কি ইএমএফ বলে বলো তো? প্রথমে বলেছিলাম স্ট্যাটিক ইএমএফ। তো চলো আমরা এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এপসাইলন ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস ডি ফাই বাই ডিটি, এটা আমরা জানি। তো ডি ফাই বাই ডিটি, এটার পাক সংখ্যা যেহেতু এন, সেই জন্য আমরা দেবো এন ইন্টু ডি ফাই বাই ডিটি, শুরুতেই দিয়ে দিই এন ইন্টু ডি ফাই বাই ডিটি। এনের ভ্যালু কত, এখানে বলেছে 50, ডি ফাই বাই ডিটি মানে ডি ডিটি অফ বি এ। আচ্ছা এখানে বলে দিয়েছে যে থিটার ভ্যালু এই জায়গায় এমন হবে যে থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরে নেবে, মানে cos 0 ডিগ্রি ভ্যালু 1 ধরবে। তো cos 0 ডিগ্রি ভ্যালু 1, তো মাইনাস 50 ডি ডিটি বি এ। বি চুম্বক ক্ষেত্র, তো এই জায়গা আমরা বের করে নেব 50 ইন্টু এ, এটা হবে ডিবি বাই ডিটি। তাহলে এপসাইলন ইজ ইকুয়াল টু কি জানি আমরা, আই ইন্টু আর, আর আয়ের মানই আমাদের চেয়েছে, তো আই ইন্টু আর এফ। তো মাইনাস 50 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার, পরের বারে ভ্যালু বসাচ্ছি ইন্টু ডিবি বাই ডিটি। দেখো বি 2 টেসলা থেকে 0 হয়েছে, তার মানে চেঞ্জ অফ বি কত হয়েছে 2, আর কত সময় হয়েছে না 0.01 সেকেন্ড সময়। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু তো 3 সেমি, মানে ব্যাসার্ধ এটা। তো আমরা এর ভ্যালুগুলো যদি এখানে বসাই, তো এটা ভ্যালু কত হচ্ছে মাইনাস 50 পাই, আর এর জন্য হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এত মিটার এর হোল স্কোয়ার, ইন্টু ডিবি এর ভ্যালু কত, ডিবি এর ভ্যালু হচ্ছে 2 ক্যাপিটাল টি, ডিটি এর ভ্যালু কত না 0.01। কারেন্টের মান বের করতে বলেছে, আর এর জায়গা আমরা বসাবো 30 বলে দেওয়া রয়েছে, 30 ওহম। তো আই ইজ ইকুয়াল টু হবে এটা বাই 30। তো ইউনিটটা দেওয়ার দরকার নেই এখানে। তো 30-এর সঙ্গে 50 শূন্য শূন্য কেটে গেল, এটা ক্যালকুলেশন হবে। দেখো 3 3 9 থেকে 3 বাদ যাবে, তার মানে ওপরে হবে 3 ইন্টু 5 ইন্টু এই জায়গা হবে পাই 3.14 আর কি, এই জায়গা আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। দেখো ভাই 10 টু দি পাওয়ার মাইনাস 2 আর 10 টু দি পাওয়ার মাইনাস 4, মানে ওপরে আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 2। 5 আর 2 10, মানে আসে 10 টু দি পাওয়ার মাইনাস 2 পূর্বে থেকেই ছিল, আর 5 আর 2 10, মানে 10 টু দি পাওয়ার 1, আর একটা বাদ গেল, তাহলে থাকছে কত 10 টু দি পাওয়ার মাইনাস 1। তার মানে আমরা কি পাচ্ছি 3 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, এটাই পাচ্ছি। তো 3 পাই মানে 3, এটা পাই মানে 3.14 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 3 9, 9.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, কিন্তু মাইনাস 1 মানে এক ঘর আগে দশমিক চলে আসবে, এটা ক্যালকুলেশন হবে 0.942 এত অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশানে রাইট অ্যান্সার।